স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনে আপনাদের সাথে আছি আমি সোহাগ বক্স। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে দেশ জুড়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। চট্টগ্রামে দুপুরে পুরাতন রেল স্টেশন চত্বরে বাংলাদেশের রেলওয়ে জাতীয়তাবাদী শ্রমিক দল আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে। দীর্ঘ 17 বছর পর নোয়াখালীতে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে 5,000 লোকের গণভোজের আয়োজন করেছে বিএনপি। সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত চলে এই গণভোজন। এছাড়া দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিকে খাগড়াছড়িতে দোয়া ও মিলাদ মাহফিল করেছে জেলা বিএনপি। যেই চট্টগ্রাম ছিল জিয়াউর রহমানের প্রাণ, সেই চট্টগ্রামেই যেন প্রাণ কেড়ে নিল জিয়ার। এমন স্মৃতি যেন এখনও কাঁদায় চট্টগ্রামের সর্বস্তরের মানুষের। 1981 সালে 30 মে ভোর রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনা সদস্যরা জিয়াউর রহমানকে নির্মমভাবে হত্যা করে রাঙ্গুনিয়ায় নিয়ে গিয়ে দাফনও সম্পন্ন করে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্যরা ভোর রাতে নির্মমভাবে হত্যা করে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে। সেদিন সন্ধ্যা থেকেই চট্টগ্রাম বিএনপির অন্তঃকোন্দল মেটাতে নেতাকর্মীদের সাথে বৈঠক করে সার্কিট হাউসে রাত যাপন করছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সেই স্মৃতি যেন এখনো কাঁদায় প্রত্যক্ষদর্শীদের। আমি যেটা শুনেছি, ব্যারিস্টার সুলতান সাহেব এবং তখনকার উপপ্রধান জামালউদ্দিন সাহেবের মধ্যে যেটা একটা গ্রুপিং ছিল, সেই গ্রুপিংটা নিরসনের কারণে তিনি চট্টগ্রামে এসেছেন। তার মৃত্যুর পর প্রথমে তাকে রাঙ্গুনিয়ায় দাফন করা হয়, পরে সেখান থেকে লাশ ঢাকায় নিয়ে যাওয়া হয়। কবরের মধ্যে 3টা লাশ ছিল। প্রথমে লাশটা ছিল আমাদের প্রেসিডেন্টের, তারপরে কাপড়ের উপরে 2টা লাশ ছিল, একটা সিভিল আর একটা আর্মির ড্রেস পরা। মৃত্যুর কিছুদিন আগেও চট্টগ্রামের বিচ্ছিন্ন দ্বীপ সন্দ্বীপেও ছুটে গিয়েছিলেন জিয়াউর রহমান। উনি মৃত্যুর আগে আমাদের প্রিয় জন্মভূমি সন্দ্বীপে কৃষক দলের এক বিশাল জনসভা করে আসছিল। সেখানে তিনি খাল কাটার মাধ্যমে একটা আধুনিক বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশের জন্য তিনি সেখানে ঘোষণা দিয়ে আসছিল। যেখানে জিয়ার মৃত্যু হয়েছে সেই সার্কিট হাউস এখন জিয়া স্মৃতি জাদুঘর, যেন এখন জীর্ণদশা। চট্টগ্রামে জিয়াউর রহমানের নানা স্মৃতি ধরে রাখার দাবি বিএনপি নেতাদের। আমরা অবশ্যই বর্তমান সরকারের কাছে আমরা আবেদন জানাবো, বিশেষ করে জিয়াউর রহমান সাহেবের নামে যেসব স্মৃতি জড়িত স্থানগুলি আছে সেগুলিকে সংরক্ষণ করার জন্য। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম শুধু একজন রাষ্ট্রনায়কই ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে এক যুগান্তকারী ব্যক্তিত্ব বললেন বিএনপি নেতারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। গভীর নিম্নচাপের প্রভাবে চট্টগ্রাম বিভাগের উপকূলীয় অঞ্চলের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। এছাড়া হালকা ও ভারী বৃষ্টিপাতের সাথে ঝোড়ো হাওয়া বইছে। টানা বৃষ্টিতে এবং সাগরে গভীর নিম্নচাপের প্রভাবে কক্সবাজারের উপকূলীয় মহেশখালী উপজেলার কুতুব জোম, মাতারবাড়ির সাইবারডেইল, ধলঘাটা ও ছোট মহেশখালীর নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এসব এলাকায় বেড়িবাঁধ ভেঙে লোকালয়ের রাস্তাঘাট, দোকানপাট ও কয়েকশো ঘর বাড়ি পানির নিচে তলিয়ে গেছে। কক্সবাজারে গত 24 ঘন্টায় 152 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। খাগড়াছড়িতে ভারী বৃষ্টিপাত চলছে, এখানকার নদীগুলোতে পানি বাড়তে শুরু করেছে। এদিকে নোয়াখালীর উপকূলীয় হাতিয়ার নিঝুম দ্বীপের নিম্নাঞ্চলে পানি নামতে শুরু করেছে। দর্শক, আবহাওয়া নিয়ে আরো খবর জানাতে এই মুহূর্তে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, বর্তমান পরিস্থিতি কি দেখছেন এবং আবহাওয়া অফিস কি বলছে জানাবেন আমাদের।
আমি এখন আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। আজকে কক্সবাজারে যে 3 নম্বর সতর্কতা সংকেত সেটি এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। গত কয়েকদিন ধরে যে নিম্নচাপটি কক্সবাজারের উপর দিয়ে গিয়েছে, এর ফলে উপকূলীয় যে অঞ্চলগুলো রয়েছে এখানে যথেষ্ট পরিমাণ ক্ষতি হয়েছে। বিশেষ করে কক্সবাজারের কয়েকটি উপজেলা একেবারে কয়েক হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে এবং সেন্ট মার্টিনে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি সেন্ট মার্টিনে আস্তে আস্তে পানি নামতে শুরু করলেও যে মানবতার জীবনযাপন তারা গত কয়েকদিন ধরে করেছে এতে একেবারে নেটওয়ার্কবিহীন তারা ছিল এবং কক্সবাজারের 2টি উপজেলা একেবারে বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল, বিশেষ করে উখিয়া আর টেকনাফ। এখন পর্যন্ত সেখানে বিদ্যুৎ স্বাভাবিক হয়নি। পাশাপাশি চকরিয়া, রামু সহ বেশ কয়েকটি জায়গায় আসলে বেড়িবাঁধ ভেঙে লোকালে পানি ঢুকে পড়েছে এবং আমরা যতদূর জেনেছি কক্সবাজারে এই যে 3 নম্বর সতর্কতা সংকেতকে কেন্দ্র করে যে গভীর নিম্নচাপটি গিয়েছে এতে 2 জনের মৃত্যু হয়েছে। একজনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে, আরেকজন বজ্রপাতে। দুইজনের একজন মহেশখালী, আরেকজন চকরিয়া উপজেলা। এবং আজকে কিছুক্ষণ আগে আমরা খবর পেয়েছি রামু উপজেলায় বজ্রপাতে একজন আহত হয়েছে, তবে বিশেষ কোনো ক্ষতি তার হয়নি, কিন্তু তিনি বজ্রপাতে আহত হয়েছেন। এই 3 জনের মোটামুটি খবর রয়েছে। তবে কক্সবাজারের যে উপকূলীয় অঞ্চলগুলো রয়েছে সেখানে যে বিশেষ করে কুতুবদিয়া এবং কয়েকটি উপকূলীয় এলাকায় কিন্তু যথেষ্ট পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা কথা বলেছিলাম পানি উন্নয়ন বোর্ডের সাথে, তারা যেটি বলেছে যে তাদের পরিকল্পনা ছিল আগামী বর্ষার আগে এই বাঁধগুলো পুনরায় নির্মাণ করার জন্য, কিন্তু আসলে হঠাৎ করে এই গভীর নিম্নচাপটি চলে আসার ফলে আসলে সেভাবে আসলে উদ্যোগ নেওয়া সম্ভব হয়নি এবং পাহাড়ের আশেপাশে অবস্থানরত যে সমস্ত মানুষজন রয়েছে তাদেরকে সরানোর জন্য জেলা প্রশাসন কাজ করছে এবং জেলা প্রশাসন যেটি জানিয়েছে যে আগামীতে এই যে ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষয়ক্ষতি যাদের হয়েছে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে। এই ছিল কক্সবাজারের আবহাওয়ার আপডেট। ফিরে যাচ্ছে স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। রাঙামাটিতে টানা বৃষ্টির কারণে ফের পাহাড় ধসের আশঙ্কা সৃষ্টি হয়েছে। এরই মধ্যে রাঙামাটি জেলা প্রশাসন থেকে সতর্কতা জারি করা হয়েছে। রাঙামাটি পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন জানান, রাঙামাটি পৌর এলাকায় 9টি ওয়ার্ডে প্রায় 33টি ঝুঁকিপূর্ণ স্থান রয়েছে। এসব স্থানে নিরাপত্তার জন্য ওয়ার্ড ভিত্তিক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। এদিকে আবহাওয়া অফিস বলছে গত 24 ঘন্টায় 140.2 মিলিমিটার ভারী ও মাঝারি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সময় হলো একটা বিরতির, সাথেই থাকুন। আবার স্বাগত সংবাদে। প্রায় 20 ঘন্টা বন্ধ থাকার পর চাঁদপুরে স্বাভাবিক হয়েছে যাত্রীবাহী লঞ্চ চলাচল। শুক্রবার দুপুর 2টায় চাঁদপুর থেকে বোগদাদিয়া 13 লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। তবে আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে যাত্রী বাড়বে বলে আশাবাদী লঞ্চ মালিকদের। এর আগে বৈরী আবহাওয়ার কারণে যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে বৃহস্পতিবার বিকেল থেকে চাঁদপুর ঢাকা রুটে সব ধরনের যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিউটিএ। ফেনীর ছাগলনাইয়া ও মাটিরাঙ্গা সীমান্তে 27 জনকে পুশিন করেছে বিএসএফ। শুক্রবার সকালে ফেনীর ছাগলনাইয়া সীমান্ত দিয়ে 13 জনকে পুশিন করেছে বিএসএফ। এর মধ্যে 4 জন পুরুষ, 3 জন মহিলা ও 6 জন শিশু রয়েছে। বিজিবি জানায়, মাথুয়া নামক এলাকার একটি পরিত্যক্ত ঘরে তাদেরকে দেখে সন্দেহ হলে আটক করা হয়। খাগড়াছড়ি মাটিরাঙ্গা সীমান্তে বিএসএফ আরও 14 জনকে পুশিন করেছে। শুক্রবার ভোরে তাদেরকে সীমান্ত দিয়ে ঠেলে দেয় বিএসএফ। আইনি প্রক্রিয়ায় তাদের যাচাই বাছাই চলছে। অন্যদিকে মৌলভীবাজারে 3 সীমান্ত দিয়ে 29 জনকে পুশিন করা হয়। দক্ষিণ এশিয়ায় কার্প জাতীয় মাছের নিষিক্ত ডিম সংগ্রহের অন্যতম প্রাকৃতিক উৎস চট্টগ্রামের হালদা নদীতে ডিম ছেড়েছে মা মাছ। কয়েক বছরের রেকর্ড ছেড়ে এবার পর্যাপ্ত ডিম পাওয়ায় খুশি সংগ্রহকারীরা। বিশেষজ্ঞরা বলছেন, নদী দূষণ কমায় বেড়েছে ডিমের পরিমাণ। আবু জাবেদের ছবিতে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষার পর মুষলধারে টানা বৃষ্টি নামায় হালদায় ডিম ছেড়েছে মা মাছ। বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয় ডিম সংগ্রহ। পর্যাপ্ত ডিম পেয়ে খুশি সংগ্রহকারীরা। গত বছরের তুলনায় এবছর ভালো ডিম পাওয়া গেছে। এবছর আসলে হাটহাজারী প্রশাসন
এই অনুসার যথেষ্ট ভূমিকা রাখছে। ওখানে মিনি হ্যাচার একটা আছে, নিজস্ব প্রাইভেট কামাল সদাগর ওখানে আছে, আর এখান থেকে অনেক পরিমাণের ডিম হয়েছে। এবার ডিম সংগ্রহ গত কয়েক বছরের রেকর্ড ছাড়িয়েছে। ডিম সংগ্রহ শেষ, এখন চলছে ডিম সংরক্ষণ। 4 দিন পর এই ডিম থেকে ফুটানো হবে রেণু। এই মাছের রেণুর দাম উঠবে 2 লাখ টাকা পর্যন্ত কেজি। নদী বিশেষজ্ঞরা বলছেন এবার নদী দূষণ অনেক কমেছে, তার কারণে ডিমের পরিমাণ অনেক বেড়েছে। আমরা যদি 10-15-20 বছরের সাথে কম্পেয়ার করি, সেদিক দিয়েও হালদার দূষণ আমরা অনেকটা কন্ট্রোল করতে সক্ষম হয়েছি। যেমন মানিকছড়ি এলাকার তামাক চাষ প্রায় এখন 10-20% ট্যাক্স। এটা ডিম ছাড়ার পর মা মাছ অনেকটা দুর্বল হয়ে পড়ে। এই সুযোগে নিষিদ্ধ থাকলেও অসাধু জেলেরা মা মাছ শিকার করে। মা মাছ রক্ষায় নজরদারির কথা জানিয়েছে স্থানীয় প্রশাসন। গ্রাম পুলিশ আছে, আমাদের মৎস্য ডিপার্টমেন্ট আছে, এছাড়াও স্থানীয় যারা ডিম সংগ্রহকারী আছে, যারা আমাদের নিয়মিত তথ্য প্রদান করে থাকে। তো তাদেরকে নিয়েই আমরা সাধারণত যদি কেউ মা মাছ আহরণ করতে চায় বা চেষ্টা করে, সেক্ষেত্রে অনেকে জাল ফেলে, তো সেগুলো আমরা উদ্ধার করি। ডিম সংগ্রহের 4 দিন পর বিক্রি শুরু হবে হালদার রেণু। গত বছর 1 কেজি হালদার রেণু বিক্রি হয়েছে প্রায় 2 লাখ টাকা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামে সফলভাবে প্রথমবারের মতো মাতৃগর্ভে জোড়া লাগানো 2 শিশুর অপারেশনের মাধ্যমে আলাদা করা হয়েছে। গেল 6 মে নগরীর খুলশী এলাকার একটি বেসরকারি হাসপাতালে এই সার্জারি করা হয়। 8 জন বিশেষজ্ঞ ডাক্তার সহ 18 জনের একটি টিম এই কঠিন অপারেশন সম্পন্ন করে। যমজ এই 2 শিশুর নাম রাখা হয়েছে রিয়াসাত জাফর চৌধুরী আর রানিশ জাফর চৌধুরী। জন্মের সময় শিশু দুটির ওজন ছিল 973 গ্রাম এবং 1045 গ্রাম। বর্তমানে তাদের ওজন 1255 এবং 1350 গ্রাম। আকরাম হোসেনের রিপোর্ট, আর ছবি তুলেছেন রতন দাস। চট্টগ্রামে জন্মের 23 ঘন্টার মধ্যে সফলভাবে অপারেশনের মাধ্যমে আলাদা করা হয় মাতৃগর্ভে জোড়া লাগানো 2 শিশুকে। বিশ্বের সবচেয়ে দ্রুততম সার্জারি, চট্টগ্রামের প্রথম এবং বাংলাদেশের 6ঠবারের মতো যমজ বাচ্চা সার্জারির ঘটনা এটি। অপারেশনে নানা চ্যালেঞ্জের কথা জানান চিকিৎসক। যখন আমরা জোড়া আলাদা করতে গেছি, যখন জোড়া আলাদা করেছি, সেকেন্ড যেটা ফেস করছে হচ্ছে 2 জনকে একসাথে অ্যানেস্থেসিয়া দেওয়াটা, যেটা প্রথমবারের মতো মানে আমরা সিচুয়েশনটা ট্যাকেল করছি। আর সবচেয়ে আরেকটা জিনিস যেটা ছিল প্যারেন্টসদের কাউন্সেলিং করা। পরিবার জানায় টেস্টের মাধ্যমে মাতৃগর্ভে যখন থেকে শিশু দুটি জোড়া লাগানোর খবর পেয়েছেন, তখন থেকে নানা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যেতে হয়েছে তাদের। তবে শেষ পর্যন্ত জটিল এই অপারেশন সফলভাবে সম্পন্ন হওয়ায় খুশি মা বাবা। অনেক চ্যালেঞ্জিং ছিল, মেন্টাল ট্রমা দিয়ে অনেক দিকে গিয়েছি আমরা। আমার ওয়াইফের তো সবচেয়ে বেশি কষ্ট হয়েছে। যেদিন হলো তার একদিন পরে ওদের সার্জারিও হলো, তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা তো আছে, এখন এখানে এনআইসিউতে আছে। সফলভাবে এই সার্জারি সম্পন্ন হওয়ায় চট্টগ্রামের চিকিৎসা ব্যবস্থায় জনগণের আস্থা আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। দর্শক, এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।